আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো মুদারাবাই নির্দিষ্ট লাভের হার নয়, লাভ বন্টনের অনুপাত থাকবে। মুদারাবাই নির্দিষ্ট লাভের হার নয়, থাকবে লাভ বন্টনের অনুপাত। এই বিষয়ে আজকে ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসের অবজেক্টিভ হলো যে আজকের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব মুদারাবাই কেন নির্দিষ্ট লাভের হার নির্ধারণ করা যায় না। এরপর আমরা বোঝার চেষ্টা করব প্রফিট শেয়ারিং রেশিও আসলে কি, ব্যবসার রেট ও টাকার রেটের মধ্যে পার্থক্য কি, কেন রেশিও ভিত্তিক লাভ বৈধ কিন্তু রেট ভিত্তিক লাভ অবৈধ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে মুদারাবা কি। মুদারাবা হলো একটি অংশীদারিত্বমূলক চুক্তি যেখানে সাহেব আল মাল হলো মূলধন প্রদানকারী আর মুদারিব হলো ব্যবসা পরিচালনাকারী। সাহেব আল মাল দিবে টাকা আর মুদারিব দিবে শ্রম, মেধা এবং ম্যানেজমেন্ট। এই দুয়ের সমন্বয়ে হবে মুদারাবা। মানে যদি আমরা সূত্রের মতো করে বর্ণনা করি সেটা তাহলে পারে এরকম দাঁড়াবে: সাহিব আল মাল যোগ মুদারিব সমান সমান মুদারাবা। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এই মুদারাবা হওয়ার জন্য আমি আবারও বলছি যে আপনার যে মুদারিব, যাকে টাকা দেয়া হবে, যে বিনিয়োগ করবে, যে ব্যবসা করবে, যে ট্রেডিং করবে, যে টাকাটা ম্যানেজমেন্ট করবে, যে শ্রম দিবে, মেধা দিবে, তার মুদারিব হওয়ার যোগ্যতা থাকতে হবে। এই মুদারিব হওয়ার যোগ্যতা না থেকেই যদি ফান্ড মুদারিব নামে তথাকথিত মুদারিব নামের ইসলামী ব্যাংক সমূহে টাকা যায়, তাহলে পারে টাকা আত্মসাতের ঘটনাই ঘটবে, যেমন যেমন এখন ঘটছে। সাহিব আল মাল আর হয়ে যাবে আমানতকারী, তিনি আর বিনিয়োগকারী থাকবেন না। তখন আমানতকারী মুদারিব, তথাকথিত মুদারিবের কাছে যখন টাকা দিবে, সে আসলে সুদের কারবার করবে। আর সেই সুদের কারবার যে সেটা আর মুদারাবা থাকবে না, সেটা হবে সুদের কারবারের সুদ, ঋণ এবং অবৈধ উপার্জন। তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লাভ কিভাবে নির্ধারিত হবে মুদারাবাই? শরিয়া নির্দেশনা হলো মুদারাবাই লাভ নির্ধারণ করতে হবে প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী। প্রফিট শেয়ারিং রেশিও, এই মুদারাবাই ইনকামের পদ্ধতি হবে প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী। প্রফিট শেয়ারিং, প্রফিট ট্রান্সফারিং না কিন্তু। এইখানে আমাদের সমস্যা হয়। আমরা প্রফিট ট্রান্সফার করে সেটাকে মানুষকে বুঝাই যে প্রফিট শেয়ার হচ্ছে না। ক্রেডিট বা লোন, সেগুলোতে প্রফিট ট্রান্সফার হয়ে যায়। আপ মানে ব্যাংক যাকে টাকা দেয় তার কাছে প্রফিট, এই এই প্রফিট এই তার কাছে শেয়ারিং শেয়ারিং হয় না, মানে ঝুঁকি চলে যায়। তো এইখানে এই মুদারাবার মাধ্যমে যে লাভ হয়, সেই লাভ ভাগাভাগি হবে। এইখানে ঝুঁকিও ভাগাভাগি হবে, তার মানে শেয়ারিং হবে। কিন্তু সুদে একজনের টাকা আরেকজনের কাছে যায় আর একজনের ঝুঁকি আরেকজনের কাছে যায়। মানে লাভ আসে, লাভ পায় একজন, লাভবান হয় একজন, আর ঝুঁকি পায় আরেকজন। কিন্তু এখানে যে লাভ পাবে তারই ঝুঁকি নিতে হবে, মানে উভয়েরই ঝুঁকি নিতে হবে। মুদারিবের ঝুঁকি আছে আর সাহিবাল মালেরও ঝুঁকি আছে। মুদারিবের ঝুঁকি হলো তার শ্রম, মেধা, ম্যানেজমেন্ট। আর সাহিবাল মালের ঝুঁকি হলো তার টাকা। তো এই যে প্রফিট শেয়ারিং রেশিও মানে লাভ বন্টনের অনুপাত, লাভ বন্টনের অনুপাত, এইটার উপর ভিত্তি করে লাভ ভাগাভাগি হবে। আগে থেকে কিন্তু আপনি বলতে পারবেন না যে এত পার্সেন্ট আমাকে লাভ দিতে হবে বা এত টাকা লাভ দিতে হবে। এই প্রফিটের অনুপাত হতে পারে 60 অনুপাত 40, অথবা 70 অনুপাত 30, অথবা 55 অনুপাত 45। যখন লাভ মানে হবে, আর এখানে রেশিওটা যে কোনো একটা রেশিও চুক্তি অনুযায়ী ফিক্সড হবে, সেই অনুযায়ী যে ইনকামটা আপনি পাবেন সেটা হলো বৈধ। কিন্তু যখনই আপনাকে বলা হবে যে আপনি আমাকে টাকা দেন, মানে ব্যাংকে টাকা জমা রাখেন, এখান থেকে সম্ভাব্য অথবা সম্ভাব্য না অথবা উঠানামা করছে যে কোনো একটা রেট যখনই ধরে দেবেন, সেইটা অবৈধ।
10% বলেন, 8% বলেন, 6% বলেন, অথবা একবার 10% বলেন, আবার 8% বলেন, আবার 6% বলেন, অথবা বলেন যে সম্ভাব্য রেট 10% আগের বছরের ইনকামের উপর ভিত্তি করে। আগের বছরও সুদ খেয়েছেন, এখনো সুদ খাচ্ছেন। এইটা 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 কোনো শরিয়া না, এটা অবৈধ। এখানে গুরুত্বপূর্ণ নীতি হলো মুদারাবায় বলা যাবে না আপনাকে 10% লাভ দিতেই হবে, অথবা প্রতি বছর 8% মুনাফা নিশ্চিত। কারণ এটি লাভকে রেশিও থেকে সরাসরি নির্দিষ্ট হারে পরিণত করে। রেট থেকে বা মানে এই লাভকে লাভকে রেশিও থেকে সরিয়ে নির্দিষ্ট হারে, মানে নির্দিষ্ট রেটে পরিণত করে। লাভকে রেশিও থেকে সরিয়ে নির্দিষ্ট হারে পরিণত করে। যখন আপনি বলবেন যে প্রতি বছর 8% মুনাফা নিশ্চিত, অথবা আপনাকে আপনাকে 10% লাভ দিতেই হবে, এই ধরনের কোনো চুক্তি যখন থাকবে, এই ধরনের ফর্মে যখন আপনি স্বাক্ষর করবেন, এই ধরনের ফর্মে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, তখন এইটা রেশিও থেকে, লাভের রেশিও থেকে মানে সুদের হারে পরিণত হচ্ছে এটা। ধরেন চুক্তিতে লাভ বন্টনের অনুপাত হলো 60 অনুপাত 60 অনুপাত 40। তাহলে পারে 60 অনুপাত 40 যখন হবে, আর এখানে যদি লাভ হয়, লাভ হয় যদি 1 লক্ষ টাকা, এখানে আমি বললাম যে 60 অনুপাত 40, এই এটা হলো সাহিবাল মাল, এস লিখলাম, আর এটা হলো মুদারিব। তো সাহিবাল মাল পাবে 60 আর মুদারিব পাবে 40। তাহলে পারে এখানে যদি 1 লক্ষ টাকা লাভ হয়, তখন লাভ ভাগাভাগি হয়ে ইনি পাবেন 60,000 টাকা, আর মুদারিব পাবে 40,000 টাকা। আবার ধরেন পরের বছর 50,000 টাকা লাভ হলো, তাহলে ইনি পাবেন 30,000 টাকা, আর মুদারিব পাবেন 20,000 টাকা। কোনো ফিক্সড হচ্ছে না। আবার তৃতীয় বছর ভালো ব্যবসা হলো, 2 লক্ষ টাকা লাভ হলো, তখন সাহিবাল মাল পাবেন 1,20,000 টাকা, আর মুদারিব পাবেন 80,000 টাকা। তো দেখেন, যখন ব্যবসার লাভ বাড়ছে, তখন এই সাহিবাল মাল এবং মুদারিব দুইজনেরই ইনকাম বাড়ছে বা আয় বাড়ছে। এটা কিন্তু ফিক্সড না। এই যে রেশিও অনুযায়ী, এই রেশিওটা অনুযায়ী লাভ ভাগাভাগি হচ্ছে। এটাই হলো মুদারাবা ব্যবসা বা মুদারাবার পদ্ধতি। এখানে এখানে লাভ বেশি হলে উভয়ের অংশ বাড়ে, লাভ কম হলে উভয়ের অংশ কমে। এটাই সিস্টেম। এখানে প্রফিট এবং রিস্ক শেয়ার হচ্ছে, প্রফিট অ্যান্ড রিস্ক শেয়ারিং। প্রফিট, এখানে কি থাকছে? প্রফিট অ্যান্ড অ্যান্ড রিস্ক শেয়ারিং, প্রফিটের সম্ভাবনাও আছে, রিস্কের লাভ ক্ষতির ঝুঁকিও আছে। প্রফিটের সম্ভাবনা আছে, আর লস হওয়ার বা ক্ষতি হওয়ার ঝুঁকিও আছে। তো ক্ষতি হওয়ার যে ঝুঁকিতে থাকবে, যখন আমাদের উভয় পক্ষেরই, এই সাহিবাল মাল এবং মুদারিব, এই উভয়েরই এই বিষয়টা জানা থাকবে যে লস হলে কিন্তু আমার আমারও ভাগ আসবে, তখন কিন্তু দুইজনেই সচেতন হবে এবং দুইজনেই তখন দায়িত্বশীল আচরণ করতে হবে। কেন নির্দিষ্ট রেট গ্রহণযোগ্য না? কেন না? ধরুন 10% লাভ নিশ্চিত হলো, তাহলে ব্যবসায় প্রকৃত লাভ হলো, প্রকৃত লাভ ধরেন, প্রকৃত লাভ এই 1 লাখ টাকায় 20,000 টাকা হলো, 20% লাভ হলো। এই 1 লাখ টাকা বিনিয়োগ হয়েছে, আমি বলে দিলাম যে 10% দিতে হবে, কিন্তু ওই 1 লাখ টাকা থেকে 20,000 টাকা লাভ হলো, 20% লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। তাহলেও কিন্তু দিতে হবে কত? 10%। তো যদি 5% হয়, তবুও দিতে হবে 10%, 10,000 টাকা দিতে হবে। যদি 0% হয়, তবুও কিন্তু দিতে হবে 10,000 টাকা। 1 লাখ টাকা যদি বিনিয়োগ হয়, বিনিয়োগ
হয়, তাহলে তাহলে নির্দিষ্ট 10% দিতেই হচ্ছে। এক্ষেত্রে লাভ আর ব্যবসার ফলাফলের উপর নির্ভর করছে না, বরং পূর্ব নির্ধারিত হয়ে গেছে বা পূর্ব নির্ধারিত হয়ে যাচ্ছে। এ কারণেই মুদারাবায় লাভের অংশ রেশিও দ্বারা নির্ধারিত হবে। লাভের অংশ রেশিও দ্বারা নির্ধারিত হবে, রেট দ্বারা নয়। বাস্তবে কি দেখা যায়? দেখা যায় সফটওয়্যারে নির্দিষ্ট প্রফিট রেট বসানো হয়, গ্রাহককে রেশিও জানানো হয় না। জানানো হয় বলতে পেপারে জানানো হয়, ওই ফর্মে থাকে 65% ওয়েটেজ ভিত্তিতে আপনি লাভ পাবেন। তারপরে আপনি ফর্ম স্বাক্ষর করে আপনি অ্যাকাউন্টে জমা করে দিলেন, কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস অনুযায়ী, চর্চা অনুযায়ী এটা আপনার রেট অনুযায়ী প্রফিট ঢুকে। এক্সপেক্টেড প্রফিট দেখানো হয়, প্রভিশনাল প্রফিট দেখানো হয়, অভ্যন্তরীণ, কিন্তু অভ্যন্তরীণ হিসাবে মানে আইবিটিএন হিসাবে রেট ব্যবহার করা হয়। ফলে বাহ্যিকভাবে প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু হিসাব পরিচালিত হয় প্রফিট রেটের ভিত্তিতে। বাহ্যিকভাবে প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু হিসাব পরিচালিত হয় প্রফিট রেটের ভিত্তিতে। তার মানে ব্যাপারটা হলো যে বাহ্যিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে এটা রেশিও অনুযায়ী, হিসাব নিকাশ যদি রেটের অনুযায়ী চলে তাহলে কি এটা মুদারাবা পদ্ধতি বলা যায়? রেশিও কোথায়? রেশিও বলে দিচ্ছে, রেশিওটা হলো ইন পেপার। ইন পেপার। আর রেট কোথায়? রেট হলো ইন প্র্যাকটিস। রেট রেটটা প্র্যাকটিসে মানে চর্চার ক্ষেত্রে যেটা চলমান আছে, সেখানে যে সেখানে যে এটা চলছে হলো রেট, আর কাগজপত্রে দেখানো হচ্ছে রেশিও। এটার কিন্তু কোনো মানে কার্যকারিতা নাই, কোনো অ্যাক্টিভিটি নাই। যেহেতু ব্যবসায় থাকে না, তো অ্যাক্টিভিটি থাকবে কিভাবে? তাহলে এটি প্রকৃত মুদারাবাদ চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আপনাকে বুঝতে হবে এটা কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। যদি পেপারে শুধু রেশিও থাকে আর প্র্যাকটিসে যে রেট হয়ে যায়, তাহলে কি এটা সামঞ্জস্যপূর্ণ থাকে মুদারাবার সাথে? মুদারাবার মূল ভিত্তি হলো প্রকৃত লাভ নির্ধারিত হবে অনুপাত অনুযায়ী, মানে প্রকৃত লাভ অনুপাত অনুযায়ী বন্টন হয়ে যাবে। কিন্তু যদি পূর্ব নির্ধারিত রেট অনুযায়ী প্রফিট গণনার ভিত্তি হয়, পূর্ব নির্ধারিত রেট অনুযায়ী মুনাফা আহ, গণনার ভিত্তি হয়, তাহলে মুদারাবার প্রকৃতি নষ্ট হয়ে যাবে। অনেকে বলেন যে ব্যবসায়ীরাও তো 20% বা 30% মার্জিন যোগ করে পণ্য বিক্রি করে থাকেন, তাহলে রেট ব্যবহার করলে দোষ কোথায়? এখানে দুটি ভিন্ন বিষয় বুঝতে হবে। প্রথমটি পণ্য বা সেবার উপর রেট। পণ্য বা সেবার উপর রেট। ব্যবসায় কি করে? হয় পণ্য বিক্রি করছে, না হলে সেবা বিক্রি করছে। ধরেন কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 1000 টাকা, মার্জিন 20%, তাহলে বিক্রয় মূল্য 1200 টাকা। তো এখানে বাস্তব পণ্য আছে, এখানে কি আছে? ব্যবসা যেখানে ট্রেডিং আছে, যেখানে পণ্য বা সেবা বিক্রি করছে, সেখানে বাস্তব পণ্য আছে বা সেবা আছে। মালিকানা স্থানান্তর হচ্ছে, যখন পণ্যটা বিক্রি করছেন তখন এক মালিকানা থেকে আরেক মালিকানায় চলে যাচ্ছে। ঠিক আছে, আলটিমেট ট্রান্সফার অফ দ্য থিংস। তো এখানে মালিকানা স্থানান্তর হচ্ছে। ঝুঁকি, এখানে ঝুঁকি রয়েছে। ব্যবসা যারা করে তাদের ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। সম্পদ বা অ্যাসেট লেনদেন হচ্ছে। সম্পদ বা অ্যাসেট মানে পণ্য বা সেবা, এটা তো সম্পদ। সম্পদ বা অ্যাসেট লেনদেন হচ্ছে। কিন্তু দ্বিতীয়টা কি? টাকার উপরে রেট। টাকার উপরে রেট, 10,000 টাকা দিলাম একজনকে, তাহলে 1 বছর পর 11,000 টাকা পেলাম। এখানে কোনো পণ্য নাই, এখানে কোনো সেবা নাই, কোনো সম্পদ স্থানান্তর নাই, শুধু টাকা থেকে অধিক টাকা, মানে টাকা থেকে অধিক অধিক টাকা, সেটা একটা রেট আছে, ধরেন 10%। এই রেটটা টাকার উপরে, আর ওইখানে পণ্যের উপরে। তো আপনি পণ্য নিয়ে ব্যবসা করেন, ওইটার সাথে আপনি তুলনা করছেন কেন? আপনি তো টাকা নিয়ে কাজ করছেন, টাকার সাথে টাকা, অতিরিক্ত টাকা 10% রেট চলে দিচ্ছেন। কিন্তু এখানে তো পণ্য বা সেবা বিক্রি করছে, এক জায়গা থেকে মাল এনে আরেক জায়গায় বিক্রি করছে, মাল সংরক্ষণ করছে, মালের কোয়ালিটি বৃদ্ধি করছে, আপনাকে এটা সেবা দিচ্ছে। তাহলে সেইটা রেট আপনি টাকা রেটের মধ্যে ঢুকাচ্ছেন কেন? এইটা তো হবে না।
এখানে পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা বোঝা, ব্যবসা আর সুদ, মানে রেট নিয়ে আমাদের সমস্যা হলে আলাদা বিষয়। রেট, রেটটা কি জিনিস সেটাও বুঝবো, ব্যবসা কি জিনিস সেটা বুঝবো, সুদ কি জিনিস সেটা বুঝবো, স্পষ্ট ধারণা থাকতে হবে। ব্যবসা অ্যাসেট, অ্যাসেট ভিত্তিক, মানে পণ্য কেনা বেচা হয়, সম্পদ কেনা বেচা হয়, সেবা কেনা বেচা হয়। আর সুদে কি হয়, মানি ভিত্তিক, মানে টাকা ভিত্তিক। এটা টাকা ভিত্তিক, টাকার উপরে টাকা, টাকা থেকে অধিক টাকা, একজনের টাকা, যার বেশি টাকা সে যার কম টাকা তাকে দেওয়া হচ্ছে, তারপরে কম টাকার লোক থেকে সম্পদ চুষে নিচ্ছে কে, যার বেশি টাকা সে, একদিকে মাইনাস আর একদিকে যে হচ্ছে প্লাস। এটা হলো সুদ। আর একটা হলো এখানে পণ্য, পণ্য বা পণ্য বা সেবা আছে, পণ্য বা সেবা আছে। এখানে কি আছে, এখানে নেই, এখানে নেই পণ্য বা সেবা নেই। এখানে ঝুঁকি আছে, ঝুঁকি আছে। আর এখানে ঝুঁকি, ঝুঁকি স্থানান্তর আছে, স্থানান্তর। মানে এই যে একজনের প্লাস, একজন লাভবান হলো একজন ক্ষতিগ্রস্ত হলো, আর ঝুঁকি এই যে যে ক্ষতিগ্রস্ত হলো তার হলো ঝুঁকি, তার হলো ঝুঁকি, যে ক্ষতিগ্রস্ত হলো তার ঝুঁকি। আর যে যে তার কিন্তু ঝুঁকি নাই, মানে এই ঝুঁকি এর কাছ থেকে এখানে চলে আসলো, আর এর শুধু লাভ হলো। আর এই লাভটা ওর কাছ থেকে এর কাছে চলে আসছে। দেখেন, ঝুঁকি যার কাছে যাচ্ছে তার কাছ থেকে লাভ আরেকজনের কাছে যাচ্ছে, যার কাছ থেকে ঝুঁকি আসছে তার কাছে যাচ্ছে। মানে ঝুঁকি আসছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আর তার কাছ থেকে লাভ চলে যাচ্ছে তার কাছে, যার কাছ থেকে ঝুঁকি এসছে। এখানে চেঞ্জটা দেখেন, ঝুঁকি আর লাভের মনে হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে। তো এরপরে এটা হলো বৈধ, বৈধ বাণিজ্যিক মুনাফা, মুনাফা। এটা হলো এখানে ব্যবসা করে যে ইনকামটা করবেন সেটা হলো বৈধ বাণিজ্যিক মুনাফা। কিন্তু এইটা হলো রিবা, আর রিবা হারাম। রিবার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং আপনি যুদ্ধের কোন পক্ষে থাকবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, ব্যবসার রেট নির্ধারিত হয় পণ্য বা সেবার মূল্যের উপর। ব্যবসার রেট নির্ধারিত হয় পণ্য বা মূল্যে, পণ্য বা সেবার মূল্যের উপর। সুদের রেট নির্ধারিত হয় টাকার উপর, সুদের রেট নির্ধারিত হয় টাকার উপর। মুদারাবায় লাভের পরিমাণ পূর্ব নির্ধারিত হয় না, মুদারাবায় টাকার এই লাভের পরিমাণ পূর্ব নির্ধারিত হয় না। পূর্ব নির্ধারিত হয় কেবল লাভ বন্টনের অনুপাত, পূর্ব নির্ধারিত হয় কেবল লাভ বন্টনের অনুপাত। পণ্যের ওপর মার্জিন ব্যবসা হতে পারে, পণ্যের ওপর মার্জিন ব্যবসা হতে পারে, কিন্তু টাকার ওপর পূর্ব নির্ধারিত রেট লাভ নয়, তা রিবারই আরো আরেক রূপ। তা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা আমরা কি দেখলাম, আমরা অলরেডি শিখে ফেলেছি মুদারাবাই কেন নির্দিষ্ট লাভের হার নির্ধারণ করা যায় না, প্রফিট শেয়ারিং রেশিও কি, ব্যবসার রেট ও টাকার রেটের মধ্যে পার্থক্য কি, কেন রেশিও ভিত্তিক লাভ বৈধ কিন্তু রেট ভিত্তিক আয় অবৈধ। এটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমরা যদি বুঝতে পারি, যদি আমাদের ঈমান থাকে, তাহলে পারে এটা বুঝতে হবে এবং এটা বুঝে সুদ থেকে আমাদের বিরত থাকতে হবে, সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আপনি একজন সৈনিক। আসুন আমরা সুদ মুক্ত, ঋণ মুক্ত, কিস্তি মুক্ত একটি সমাজ গড়ে তুলি। আসসালামু আলাইকুম।